ফেক ডকুমেন্ট করা। আচ্ছা, আপনি আমারে বলেন তো, ফেক ডকুমেন্টের সাথে তো অনেক মানুষ জড়িত থাকে, অনেক মন্ত্রণালয় জড়িত থাকে, অনেক কিছু জড়িত থাকে। আমরা আমাদের এন্ড থেকে, বিএমইটির থেকে যখন আমরা যতদূর দেখার চেষ্টা করি, আমরা এটাকে অ্যাড্রেস করার চেষ্টা করি। সমস্ত কিছু আমাদের রাডারের মধ্যে দিয়ে যায় না, এবং আমাদের একটা এককভাবে বিচ্ছিন্নভাবে এই কর্মতৎপরতা করে কোনো লাভ হবে না, আমরা পারবো না। আমরা যে জন্য রিক্রুটিং এজেন্টদেরকে আচরণ বিধি, তাদেরকে আপনার স্বচ্ছতা বা জবাবদিহিতার মধ্যে আনার জন্য বিভিন্ন আইন করছি। ওভারনাইট ভাই কিছু করতে পারবো না। একটা দেশে যদি কয়েক লক্ষ মানুষ মিলে ডিসিশন নেয় যে আমরা এরকম ফেক ডকুমেন্ট প্রডিউস করতে থাকবো, কয়েক শত মানুষ ওটাকে রাতারাতি চেঞ্জ করতে পারে না। আমাদের চেষ্টা আছে, আপনি বলতে পারেন চেষ্টা অনুযায়ী আমাদের সাফল্য নাই হতে পারে। ফেক ডকুমেন্টেশন বন্ধ করার ক্ষেত্রে বাংলাদেশে যে সংস্কৃতি, গভীর সংস্কৃতি এবং দীর্ঘদিনের সংস্কৃতি, এটার সাথে লড়াইয়ে আমাদের আরো অনেক চ্যালেঞ্জ এখনো বাকি আছে। আপনাদের আমার প্লিজ আমি একটা রিকোয়েস্ট করি, আপনারা আমার মন্ত্রণালয়ের ব্যাপারে প্রশ্ন করবেন। হ্যাঁ, আমি মানে অতিষ্ঠ হয়ে যাচ্ছে এগুলি, বুঝছেন না? একটু বলি শোনা, আপনি বলছেন, আপনি বলেন না। যেমন ধরেন একজন মানুষ হাইকোর্টে জামিন পেল, হাইকোর্ট কি আইন মন্ত্রণালয়ের অধীনে? হাইকোর্ট হচ্ছে প্রধান বিচারপতির অধীনে। হাইকোর্টে যদি কেউ জামিন পায়, আইন মন্ত্রণালয়ের কি করার আছে? পুলিশ কাউরে ধরছে না, তো পুলিশ যদি কাউরে না ধরে তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় আনা নেই। সৌদি আরবে এটা চুক্তি হয় কি, খসড়া আদান প্রদান হয়। তো খসড়া আদান প্রদানের মাধ্যমে ফাইনাল যে ড্রাফটটা, যেটা উনারাও এগ্রি করেছেন, আমরাও এগ্রি করেছি, সেটা হয়ে গেছে। এখন খালি স্বাক্ষর বাকি। যেমন আমার কাছে জানতে চাওয়া হচ্ছে সেপ্টেম্বর মাসে আমি ফ্রি আছি নাকি স্বাক্ষর করার জন্য সৌদি আরবে যেতে। এটা চুক্তি, এটা এমওইউ না। এটা আপনি খুব ইন্টেলিজেন্ট প্রশ্ন করেছেন। চুক্তি এমওইউর চেয়ে অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আপনারা কি আমাকে এমন কোনো মেকানিজমের সন্ধান দিতে পারবেন যে পূর্ব ইউরোপে যারা যাবে তাদেরকে আমি পশ্চিম ইউরোপে যাওয়া ঠেকাতে পারবো? বলেন আমার কি করব। এখন আপনি যে বলেন যে এটা তো সবার দায়িত্ব ভাই। এখন ধরেন আমাদের এখানে যারা শ্রমিকরা বিদেশে যান, তাদের মধ্যে 99% খুবই ভালো মানুষ, ঠিক মতো কাজ করেন, চাকরি করেন, দেশে রেমিটেন্স পাঠান। কিন্তু যদি আপনার, আমি সবসময় বলি, যদি 100টা লোকও, আপনার 1 লক্ষ লোকের মধ্যে 100টা লোকও যদি মানে এমন কিছু করেন যেটা ওই দেশের আইনের পরিপন্থী বা এক্সপেকটেশনের পরিপন্থী, এটার তো ব্যাড ইম্প্যাক্ট পড়ে। এটাকে আমি এখান থেকে রেগুলেট করব যে রোমানিয়াতে গেছে সে কোনোভাবেই ইটালি বা আপনার ইংল্যান্ডে যাওয়ার চেষ্টা করতে পারবে না, এটা কি করা সম্ভব? তারপর আপনাদের বলি, তারপরও আমরা এখন জামানতের পরিমাণ বাড়ানোর চিন্তা করছি। জামানত দিয়ে যাবে। কোরিয়ার ক্ষেত্রে আমি ওদেরকে বলেছি দরকার হলে 20 লক্ষ টাকা জামানত দাও, কোরিয়াতে যারা যাবে। সিজনাল ওয়ার্কারের জন্য 10 লক্ষ দাও। দেখি চেষ্টা করে। আমাদের তো এটা করা ছাড়া কিছু করে নাই। মোটিভেশনাল প্রোগ্রাম বাড়িয়েছি, মোটিভেশনাল প্রোগ্রামে অনেক ভালো করে বোঝানোর চেষ্টা করি ভাই। এখন আমরা এই ব্যাপারে আপনি যদি বলতে পারেন যে এখানে সবাই আমাদেরকে সচেতন হতে হবে। আমরা প্রবাসীদের যখন প্রোগ্রাম হয় বলি যে আপনি যদি ওখানে কোনো একটা অন্যায় করেন, আপনার আরো 10টা ভাইয়ের যাওয়া বন্ধ হয়ে যাবে। এই সমস্যা তো আছে রে ভাই। Innovation for smarter life. প্রবাসীদের জন্য আমাদের অনেক 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 কিছু করার আছে, অনেক কিছু করার আছে। আমাদের সবচেয়ে দরিদ্র অসহায় মানুষরা, মানে অনেকে সর্বস্ব বিক্রি করে প্রবাসী গিয়ে যেভাবে প্রতারিত হন, যে কষ্টে থাকেন, যে দুর্ভোগে থাকেন, ওনাদের আমাদের উপর অনেক ক্ষোভ থাকে যে আমরা কি করছি, কিছু করছি না কেন। আসলে আমার কাছে মনে হয় একটা সরকারের যদি ন্যূনতম দায়িত্ববোধ থাকে, দেশপ্রেম থাকে, তাহলে প্রবাসীদের জন্য আরো বেশি কাজ করা উচিত। এবং এই কাজ আসলে এটা 1 বছরে করার কাজ না। আমাদের 1 বছরে যে কাজ করেছি, এটা কমপ্লিশন করার জন্য পলিটিক্যাল পার্টিগুলার যেই ইলেকশনের সময় যে ম্যান্ডেট থাকে 5 বছর, আসলে 5 বছরের কাজ। কিন্তু 5টা বছরে প্রবাসীদের জন্য পুরা কার্যক্রমটাকে অনেক বেশি উন্নত করে, মানে সত্যিকারের সংস্কার আনা সম্ভব। আমরা শুধু এইটুকু বলতে পারি, আমরা ইনশাল্লাহ ফাউন্ডেশনটা করে দিয়ে গেছি। ইনশাল্লাহ আশা করব পরবর্তীকালে যারাই ক্ষমতা আসবে এটা অব্যাহত রাখবে, এবং আমাদের প্রবাসীরা যেন প্রবাসে অত্যন্ত সুখী, আনন্দিত এবং সম্মানিত জীবনযাপন করতে পারে, এরকম একটা বাংলাদেশ যেন আমরা করতে পারি। আমরা প্রথমবারের মতো একটা কাজ করেছি যেটা বাংলাদেশের ইতিহাসে আগে ছিল না। মালয়েশিয়ার শ্রমিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা করা হয়েছে, মাল্টিপল ভিসার ব্যবস্থা করা হয়েছে। এটা অনেক দিনের দাবি ছিল শ্রমিকদের। বাংলাদেশে কখনোই আপনার প্রবাসী কল্যাণে নিজস্ব অনলাইন ব্যবস্থাপনা ছিল না কর্মীদের পাঠানোর, সেটা আমরা নিজস্ব অনলাইন ব্যবস্থাপনা করেছি। 100% অনলাইনে বাইরে পাঠানোর ব্যবস্থা করেছি। স্যারও আপনাদেরকে ব্যাখ্যা করেছে। এতে খরচ কমেছে, ভোগান্তি কমেছে, প্রতারিত হওয়ার স্কোপ কমেছে। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো সৌদি আরবের সাথে আমরা একটা শ্রমিক নিরাপদ শ্রমিক প্রবাসী শ্রমিক পাঠানোর জন্য নিরাপদে যেতে পারে, কম খরচে যেতে পারে, এটা লক্ষ্যে একটা চুক্তি করছি। চুক্তিটার খসড়া চূড়ান্ত হয়েছে, জাস্ট সাইনিং এর ডেট ঠিক করার আলোচনা চলছে। এটা একটা যুগান্তকারী ঘটনা ঘটেছে।
এছাড়া আমরা যদি একটু ডিটেইল বলি, আমাদের এই দায়িত্ব নেওয়ার পর আমাদের একটা নতুন কাজ করতে হয়েছে, যেটা আগে কখনো কাউকে করতে হয়নি। সেটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানে যারা প্রত্যাগত রেমিটেন্স যোদ্ধা ছিলেন, আপনারা জানেন যে মিডল ইস্টে যারা বন্দী ছিলেন, আমাদের কাছে ওনারা আন্দোলনকারী ছিলেন, আমরা ওনাদের কাছে কৃতজ্ঞ। কিন্তু ওই দেশের আইনে তো এটা ওনারা এটা আইন লঙ্ঘনকারী হিসাবে তাদেরকে দেখেছিল। তো আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি ওনার ব্যক্তিগত যে সুখ্যাতি আছে সারা পৃথিবীব্যাপী, উনি ফোন করার সাথে সাথে তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে, বাংলাদেশে আসতে দেওয়া হয়েছে। এটা আপনারা জানেন যে সৌদি আরবে বা সংযুক্ত আরব আমিরাতে কেউ যখন কারাদণ্ড পায়, একজন ফোন করে বললো ছেড়ে দিল, এটা কত বড় একটা ঘটনা, কত বড় একটা রিলিফ। তো ওনারা যারা ফেরত এসেছিলেন 188 জন সংযুক্ত আরব আমিরাত থেকে, তাদেরকে আমরা একদম মানে নিয়ম ছিল না, আমরা নতুন নিয়ম করে তাদেরকে প্রত্যেকে 50,000 টাকা করে 94 লক্ষ টাকা দিয়েছি। আর্থিক প্রণোদনা হিসাবে 13,500 টাকা করে 25,38,000 টাকা দিয়েছি। টাকাটা বড় কথা না, আমরা ওনাদেরকে আবার কর্মসংস্থানের চেষ্টা করছি। ওনাদেরকে বোয়েসেলের মাধ্যমে ব্রুনাইতে প্রেরণের উদ্যোগ নেওয়া হয়েছে, অল্প কিছু ওনাদের মধ্যে যেতে পেরেছে। সংযুক্ত আরব আমিরাত যেন ভিসা নিষেধাজ্ঞা তুলে দেয়, এটার জন্য আমাদের বিভিন্ন রকম প্রচেষ্টা অব্যাহত আছে। আমাদের প্রধান উপদেষ্টার যে স্পেশাল যে অ্যাডভাইজার আছেন আপনার লুৎফে সাহেব, উনি প্রায় 5-6 বার অলরেডি সংযুক্ত আরব আমিরাতে গেছেন এই ব্যাপারটা নিয়ে ডিল করার জন্য। আমরা এছাড়া যে স্থানীয়ভাবে পুনর্বাসনের উদ্যোগ নিয়েছি, যারা রেমিটেন্স যোদ্ধা ফেরত এসছেন তাদের জন্য। আবার ওনাদের 14 জনকে অলরেডি প্রবাসী ব্যাংক থেকে লোন দেওয়া হয়েছে, 12 জনকে দেওয়ার প্রক্রিয়া কার্যক্রম আছে যাতে পুনর্বাসন করতে পারেন। মানে আমরা শুধু এককালীন ওনাদের হেল্প করে বা বিদেশ থেকে দেশে নিয়ে আসা করে থেমে নাই, আমরা পুনর্বাসনের চেষ্টা করছি। বিদেশে শ্রমিকদের সুরক্ষার জন্য অনেক পদক্ষেপ নিয়েছি। কাতার, ওমান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েতে ল ফার্ম নিয়োগ করা হয়েছে। এর মধ্যে কোনোটাতে আগে ছিল, কোনোটাতে আগে ছিল না। অন্যান্য দেশে ল ফার্ম নিয়োগের ব্যবস্থা করছি। সৌদি আরব, জর্ডন, ওমানে অনিয়মিত নারী শ্রমিকদের নিয়মিত করার ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনাদের কাছে মনে হতে পারে ওনারা নিজেরা এই সমস্ত সিদ্ধান্ত নেয়। সারওয়ার আমার সাথে ছিল মিটিংয়ে, আমরা মিটিং করে অনেক রিকোয়েস্ট করেছি, এবং সেকেন্ড টাইম মিটিং যখন গিয়েছিলাম আমার মনে আছে সৌদি মিনিস্টার আমাকে বলছিল যে এরকম তোমার জন্য একটা গুড নিউজ আছে, গতবার তোমরা বলে গিয়েছিলাম, আমরা এবার নারী শ্রমিকদেরকে যারা ইররেগুলার তাদেরকে রেগুলার করার ব্যবস্থা করছি। সৌদি আরবে যারা জেলে আটক ছিল বিভিন্ন কারণে, মানে জুলাই গণঅভ্যুত্থান সেটা জড়িত না, বিভিন্ন কারণে, আমি সৌদি আরবের যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল অনেক রিকোয়েস্ট করেছিলাম তাকে যে তুমি আমাদেরকে ছেড়ে দাও। তো উনি আমাকে বলেছিল বিবেচনা করবে। 1876 জনকে ওনারা ছেড়ে দিয়েছে সৌদি আরবের সাথে কথা বলার পর। তারপরে আপনার প্রবাসী কল্যাণ ব্যাংকে আমরা কিছু কাজ করেছি, এখন প্রায় সরাসরি রেমিটেন্স পাঠাতে পারছে ওনারা। ওয়েজ আর্নার যে বন্ড আছে সেটার ঊর্ধ্বসীমা তুলে দেওয়া হয়েছে। প্রবাসী কল্যাণ ব্যাংকে যে সুদের হার সেটা পর্যন্ত 1% কমানো হয়েছে। 1% খুব বড় নাম্বার মনে হয় না, কিন্তু গরিব মানুষের জন্য 1% কমানো অনেক বড় ব্যাপার। প্রবাসী যে কল্যাণ ব্যাংক আছে এটার মূলধন বৃদ্ধি করা হচ্ছে, এটার যাতে আরো বেশি প্রবাসীদের সাপোর্ট দিতে পারে। আমরা একটা প্রবাসী লাউঞ্জ করেছি, আপনারা দেখেছেন আমরা প্রথম দায়িত্ব নেওয়ার পরপরই আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের উৎসাহে কাজটা আমরা করেছিলাম। প্রবাসী লাউঞ্জে আপনারা নিশ্চয়ই হয়তো গিয়েছেন, আপনারা দেখবেন যে আমরা প্রবাসী লাউঞ্জ করেছি, ওখানে প্রবাসীদের জন্য 30% ডিসকাউন্ট আছে নর্মাল প্রাইসের, এমনি খাবারের দাম কম, তার চেয়েও কম। প্রবাসী লাউঞ্জের পাশাপাশি আমরা প্রবাসী কর্মীদেরকে সার্বক্ষণিকভাবে সেবা দেওয়ার জন্য আমরা 100 কর্মী আছে না ওখানে, 100 কর্মী ওখানে নিয়োগ করেছি সার্বক্ষণিক সেবা দেওয়ার জন্য। ওনারা একটা নীল জ্যাকেট পরে থাকে, প্রবাসী কল্যাণ আপনারা দেখলে বুঝতে পারবেন, সার্বক্ষণিকভাবে তাদের সেবা দেওয়ার জন্য। তারপরে আমরা ওয়েটিং লাউঞ্জ করেছি। অনেক সময় প্রবাসী যারা আছে ওনারা অনেক আগের দিন চলে আসে, রাতে থাকার জায়গা থাকে না। আমরা একটা ওয়েটিং লাউঞ্জ করেছি, সেখানে একটা মসজিদ আছে, 2টা মসজিদ, সেখানে আমি গিয়ে দেখলাম যে ওয়েটিং লাউঞ্জে অনেকে ঘুমিয়ে থাকে, প্রচন্ড ঘামতে থাকে। তো ওখানে দেখে আসার পর দিনই ওখানে আমরা এসি লাগানোর জন্য সার্ভারকে বলেছিলাম, এবং ওখানে অলরেডি ইনস্টল করা হয়েছে। মহিলাদের জন্য একটা, পুরুষদের জন্য 2টা খুব বড় ধরনের এসি ইনস্টল করা হয়েছে। রাত্রে ইচ্ছা করলে ওনারা ঘুমাতে পারেন। মানে এগুলি যে আপনাদের বলছি এগুলি আসলে খুবই কম, আরো অনেক 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 কিছু আমাদের প্রবাসীদের জন্য করা উচিত। ওনারা আমাদের জন্য মানে যা করেন, আমাদের এই অর্থনৈতিক মানে ব্যাকবোন বলা হয় ওনাদেরকে, ওনাদের রেমিটেন্সকে। তো এটা কিছুই না, আরো অনেক কিছু করার আছে। আরেকটা জিনিস আপনাদের বলি যে আমরা ট্রেনিং সেটা আমরা ম্যাসিভলি উন্নত করেছি। আমাদের 99টা টিটিসিতে বিভিন্ন গ্রেডের দক্ষতা উন্নয়নে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আমরা 44টা টিটিসিতে জাপানিজ, ইংরেজি, চাইনিজ এবং কোরিয়ান ভাষা কোর্স করছি। আমাদের আগে আপনার কেয়ার গিভিং যে পেশা, কেয়ার গিভিং,
কেয়ার গিভারদের ট্রেনিং দেওয়ার কোনো সিস্টেম বাংলাদেশে ছিল না, কিন্তু কেয়ার গিভারদের প্রচন্ড ডিমান্ড আছে পৃথিবীর বিভিন্ন দেশে, ইনক্লুডিং জাপান, কোরিয়া। তো আমরা কেয়ার গিভারদের ট্রেনিং দেওয়ার জন্য 6টা মহিলা টিটিসিতে 3 মাস ব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছি। তারপর জাপানের কথা আপনাদেরকে বলেছি। এছাড়া আমরা একটা কাজ করছি, আমরা বিদেশি যাদের সাথে কথা হচ্ছে বলছি যে তোমরা আমাদের যে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আছে, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার তোমরা নিয়ে নাও, তোমরা নিয়ে তোমাদের ম্যানেজমেন্টে, তোমাদের ইকুইপমেন্ট, তোমাদের প্রশিক্ষক এনে তোমাদের মন মতো শ্রমিক তৈরি করে নিয়ে যাও। অলরেডি মনোহার দিতে আমরা জাপানের যারা শ্রম বাজারের লোক পাঠানোর জন্য একটা জাপানি কোম্পানিকে ওটা দিয়ে দিয়েছি যে তোমরা নিজেদের মতো লোক তৈরি করে নাও। কার্যক্রম শুরু হয়েছে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে কি, আমরা আর শুধু মিডল ইস্ট আর মালয়েশিয়াতে সীমাবদ্ধ থাকবো না। আমরা আমাদের চোখটা একটু অন্যদিকে ফিরিয়েছি। আমরা ইউরোপ, মূলত ইস্ট ইউরোপ, ইটালি অবশ্যই আছে, আর হচ্ছে জাপান, কোরিয়ার দিকে চোখ ফিরিয়েছি। সব কাজ করতে পারবো না, অল্প সময়ের জন্য আসে, এসব কাজ করা যায় না। ফাউন্ডেশনটা তৈরি করে দিয়ে যাচ্ছি। আমি বিশ্বাস করি আগামী 2-3 বছরের মধ্যে যদি এই আমাদের নীতিমালাগুলো বা আমরা যে পদক্ষেপগুলো নিয়েছি এটা যদি কন্টিনিউশন থাকে, আগামী 2-3 বছরের মধ্যে আমাদের বিদেশের শ্রম বাজারের ক্ষেত্রে খুব উল্লেখযোগ্য এবং আশাব্যঞ্জক পরিবর্তন আসবে। আমরা উন্নত দেশগুলোতে আধা দক্ষ বা পুরো দক্ষ কর্মী পাঠাতে পারবো। ইনশাল্লাহ রেমিটেন্স বৃদ্ধি পাবে, ওখানে যারা বিদেশি শ্রমিক আছেন তারা অনেক ভালো থাকবে।